স্নিগ্ধা রেজওয়ানা, যেমনটি আমরা দেখছি যে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন ইস্যুতেই আসলে মুখোমুখি অবস্থানে। সেই জায়গা থেকে যেমনটি আসলে হাসনাত আব্দুল্লাহ বলছে যে নতুন রাজনৈতিক দলকে বিএনপি তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে দেখছে, আবার তারাই অভিযোগ করছে যে আওয়ামী লীগের প্রতি বিএনপির নমনীয়তা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে দেখেন, আমার এটা একটা দুঃখজনক একটা আপনার প্রশ্নের সাথে আমি একটু সংযোজন করছি যে আমি তো একজন শিক্ষক, আমি জানি যে মানুষের জীবনের প্রতি মুহূর্তে পরতে পরতে রাজনীতি বিরাজমান, কিন্তু আমি এই কথাটা মনে হয় দেশ টিভিতে আগেও বলেছি বা বিভিন্ন জায়গায় বলেছি যে এই যে এই শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশের সকল সময়ের বিপদের একদম তারা হচ্ছে একটা আশার আলো। এখন এই শিক্ষার্থীদের আগে দুটো জিনিস পরিষ্কার করতে হবে, তারা কি রাজনীতিবিদ নাকি তারা শিক্ষার্থী। আগে কিন্তু এই আলাপটাতে আসতে হবে, কারণ আপনি একই সাথে শিক্ষার্থী এবং একই সাথে রাজনীতিবিদ হয়ে আপনি কিন্তু একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আপনি তার মানে কি আপনি নেতৃত্বের দিকে যাচ্ছেন। এখন বিএনপি ছাত্র জনতার ইসেকে ভয় পাচ্ছে বা তাদেরকে হুমকি মনে করছে, এটা আমি আপনাকে একটু আগেই বলেছি। তাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্থাপন করার জন্য তাদেরকে তো এই কথাটা বলতেই হবে। আপনি দেখেন, আপনার দীর্ঘ সময় ধরে আমরা কি করেছি, আওয়ামী লীগের বিপক্ষের শক্তিকে বিএনপি এই প্র্যাকটিসে ছিলাম। তার আগে কে ছিল? জাতীয় পার্টি। সেটি তো কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, সে একচ্ছত্র সরকার ছিল। এখন এই মুহূর্তে আপনি যে কোনো অর্থে আপনাকে তো দুটি দলকে দাঁড় করাতে হবে, মুখোমুখি অবস্থানে আনতে হবে, দুটি দলকে সামনাসামনি করতে হবে, এবং সেটি নিয়ে কিন্তু জনগণ ডিসাইড করবে অমুককে ভোট দিব না তমুককে ভোট দিব। কাজেই এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য হাসনাত আব্দুল্লাহদের এই যে এই ডিসকোর্সকে তাদের প্রতিষ্ঠা করতে হবে যে বিএনপি তাদেরকে ভয় পাচ্ছে। এখন বিএনপির মতো একটি দল যদি ভয়ের গল্পটা, এটা খুব আমি বলবো যে ম্যাচিউরড কথা হয়নি। হ্যাঁ, ভীতি প্রদর্শন করাটা ম্যাচিউর কথা হয়নি, কারণ আপনি এখানে বলতে পারেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিষয় বা এই ধরনের কথা, কারণ বিএনপি বা আওয়ামী লীগ এমনই এত বড় দুটি রাজনৈতিক দল বাংলাদেশের, তাদের আসলে এরকম কোনো দলকে ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই। এটা একদম আমি যেটা বুঝি। কিন্তু প্রবলেমটা কোথায় আছে? প্রবলেম আছে হচ্ছে আপনার মতাদর্শিক অবস্থানে, প্রবলেম আছে হচ্ছে আপনার ক্লেম করার মাধ্যমে। দেখেন, আমি এই বিষয়টাকে আমার মনে হচ্ছে এখন খুবই জটিলভাবে দেখা উচিত। আমি অ্যাজ ইফ দেখতে পাই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানটাকে অনেকগুলো পক্ষ আছে তারা নিজেদের বলে দাবি করে। মানে কখনো আপনি শুনবেন যে এই পুরো কৃতিত্ব হচ্ছে ছাত্রদের, কখনো আপনি শুনবেন এই পুরো কৃতিত্ব হচ্ছে ছাত্র শিবিরের, এরকম আপনি অনেকগুলো ব্র্যান্ডিং এর চেষ্টা চলছে। গণ অভ্যুত্থান কোনো পক্ষের হয় না, গণ অভ্যুত্থান জনগণের হয়। এই যে স্বাভাবিক ধারণা, এই ধারণাতে যদি অস্পষ্টতা থাকে, গণ অভ্যুত্থানে সাধারণ ঘরের মা থেকে শুরু করে সবাই যখন রাস্তায় নেমেছে, সেটি কোনো দলকে দেখে নামেনি, কোনো দলের ইন্ধনে নামেনি, নেমেছে সন্তানের নিরাপত্তা বিধানে, নেমেছে সন্তান লাশ হয়ে ফিরছে ঘরে তার এগেনস্টে। গণ অভ্যুত্থান একটা দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটা ফসল, অর্থাৎ আউটবাস্ট করেছে মানুষের ভেতরে জমা ক্রোধটা আউটবাস্ট করেছে। আপনি যখন এইটাকে ক্লেম করতে যাবেন, সেটি যে দলই করুক, আমি বলবো যে তাদের বোঝাবুঝির অনেক সংকট আছে। এবং বারবারই কিন্তু অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। সেই পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলেছে, অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60 থেকে 70% ভোট পেয়ে নির্বাচিত হওয়ার রাজনৈতিক দলের চেয়েও বেশি। দেখেন, আমি এখনো মনে করি যে এই যে গণ অভ্যুত্থানে যেই দলটি গঠন করা হয়েছে, সেটি শুধু নির্বাচনের ব্যাপার না, সেটি কিন্তু মানুষের এক ধরনের চাওয়া পাওয়া আশা থেকে করেছে। এবং আমার মনে হয় না কোনো দলই আসলে এই বর্তমান সরকারের ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের প্রশ্ন তুলেছে, এটা আমার কাছে চোখে পড়ে না। এমনকি আমি আসলে বিএনপিকে এরকম কিছু বলছি, সংস্কার ইস্যুতে কিন্তু আমরা প্রশ্ন তুলতে দেখেছি। সংস্কার ইস্যুতে প্রশ্ন আসতেই পারে, কারণ আপনি দেখেন, সরকার যদি কোনো ভুল কাজ করে, তাহলে তো আপনিও প্রশ্ন তুলবো না? এটা তো নাগরিক হিসেবে আমার অধিকার, নাগরিক হিসেবে কিন্তু এটা আমার অধিকার। আপনি এই সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করছি, এই সরকারের কাছে আমাদের
অনেক চাওয়া পাওয়া আছে, আমরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবই। এটাই কিন্তু গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। শুধু এই সরকার কেন, ভবিষ্যতেও যে সরকার আসবে, বিগত সরকারের সমস্যা কি ছিল আমরা তাকে কোনো প্রশ্ন করতে পারতাম না, জবাবদিহিতার আওতায় আনতে পারতাম না। এই যে ভাই বলল 6 মাস হয়ে যাবে, এই প্রশ্ন কি এখন আমরা তুলব না যে 6 মাসে কি কি বিষয় আপনি পরিবর্তন করতে পেরেছেন? আপনি জানেন যে দ্রব্যমূল্য কি পরিমাণ বাজারে তার ঊর্ধ্বগতি, আমরা কি এই প্রশ্ন করব না যে আমাদের দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রিত হচ্ছে না? এগুলো তো খুব স্বাভাবিক প্রশ্ন। এখন কথা হচ্ছে যে প্রশ্ন তুলা মানেই কিন্তু সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করা না, এটাও একটা বুঝতে হবে ব্যাপারটা। আমি প্রশ্ন তুলতেই পারি। এই যে আমি আপনাকে বললাম যে সরকারের থেকে কি আপনি সরকারের করতে পারেন কিনা, কোনো পার্টি করতে পারেন, কারণ ওনারাও কিন্তু বলেছেন, নাহিদ ইসলামের একটা বক্তব্য ছিল না যে উনি পদ ছেড়ে দিবেন যখন উনি ছাত্রদের দলে যোগ করবেন, তার মানে উনি তো ওয়াকিবহাল। তাহলে ওটা যেহেতু উনি ওয়াকিবহাল, এটাও ওনাকে ওয়াকিবহাল করতে হবে। আর এই তর্কটা কেন আসছে জুই জানেন? এটা তো আপনাকে মানতেই হবে, যারা এই ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন উপদেষ্টার দায়িত্বে আছেন, আই এম সরি টু সে অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট, এদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের একটি সাধারণ অফিসে চাকরি করার অভিজ্ঞতাও নাই। তো স্বাভাবিকভাবেই তাদের অনেক বিষয়কে আমাদের নাগরিক হিসেবেও কিন্তু প্রশ্ন করার সুযোগ দিতে হবে, কারণ আমরা কিন্তু সবাই সময়ের সাথে সাথে শিখি। তো এই জিনিসগুলো কিন্তু তাদের ধরা পড়ে। এবং আপনি দেখবেন, আপনি এত উঁচু পর্যায়ে থেকে আপনি ফেসবুকের মতো একটা ইস্যুতে আপনি বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ঠিক আছে, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি কিন্তু এখন একটা পদাধিকার বলে গুরুত্বপূর্ণ পজিশন হোল্ড করেন, আপনি কিন্তু এখন সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারেন না। আবার আপনি কি করছেন, ওই পোস্টটাকে ডিলিট করে দিচ্ছেন, রাত্রেবেলায় দিচ্ছেন, ভোরবেলায় ডিলিট করছেন। এগুলো কারণ আপনি এখন কোনো সাধারণ জনতা না। তার মানে কি, তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখনো ধাতস্থ হতে পারছেন না। কাজেই সেটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতেই হবে। আর হ্যাঁ, আপনি এটা আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু, আমি 2008-9-এর কথা বলবো না, কিন্তু আমি 2014 থেকে বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু দীর্ঘদিন কোনো নির্বাচনে আসলে ওই অর্থে যায়নি, নির্বাচনী কোনো পরিবেশও তৈরি হয়। কিন্তু এই যে বলছে যে তারা পদ ছেড়ে দেবে বা পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেবে, সেখানেও তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন আসবে কবে পদ ছাড়বে, আর পদত্যাগ করলে আসলে কখন নাগাদ পদত্যাগ করলে সেটি আসলে সর্বমহলে গ্রহণযোগ্য হবে, সে প্রশ্ন নিশ্চয়ই আসবে। আমি সেই আলোচনায় ফিরতে চাই।